হচ্ছে, আর আরিকল রাখলে ব্লাডটা থাকবে না। তানভীর ভাই, আমি ভালো আছি। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি ভাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য দোয়া টোয়া করতেছেন, প্রস্তুত দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আমি আপনাকে পরে ফোন দিচ্ছি ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই আলোচনা করতে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল কি শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। কালকে প্রোগ্রামের ওয়ালটা ঠিক করছো? স্যার আমি এইমাত্র পাইছি স্যার। আচ্ছা, মানে অতিথি রানা ভাই যুক্ত হবে। রানা ভাই, রানা স্যার আছে স্যার? উনিও থাকবে, সাজিদ ভাই, রানা ভাই, মুখ্য আলোচক মান্নান স্যার। জি স্যার, দুইজন অতিথি, সাজিদ স্যার আর রানা স্যার, আর মুখ্য আলোচক থাকবে মান্নান স্যার। রানা ভাইয়ের ছবি আছে না? জি স্যার, আছে স্যার। ওয়ালটা এটা দিয়ে করো। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। কি হলো, এরকম হচ্ছে কেন? আমার মনে হয় কি আমরা শুরু করে দেই নাকি? আমার মনে হয় ও মানে কোনো প্রবলেম পড়ে গেছে মনে হচ্ছে। বললো যে যান্ত্রিক ত্রুটি আছে, আমরা শুরু করে দেব। রানা ভাই থাকবে, অতিথি রানা ভাইও থাকবে। ওদেরকে বলো যে আমরা শুরু করি। নামটা ওরা বললো আমাকে শুরু করতে বলছে। আমার মনে হয় শুরু করে দেই। সাজু ভাই, আমার মনে হয় আমি শুরু করে দেই। হ্যাঁ, শুরু করেন। এই তো আসছে দেখছি। আজ ভয়াল 25 মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। ৭১-এর অগ্নিঝরা 25শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বিভৎস, ভয়ঙ্কর এক কাল রাত। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে মুক্তিকামী বাঙালির উপরে চালায় হিংস্র বর্বরতা। আর এদিন বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাচ্ছি মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইবিএন গ্রুপ কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে। সঞ্চালনায় আছি আমি উম্মে হাবিবা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতার 50 বছর। আজ আমাদের সাথে আছেন বিশেষ 3 ব্যক্তিত্ব। প্রথমেই আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আশকারি স্যার, সাবেক উপাচার্য, সাবেক সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইবির উন্নয়নের রূপকার, বিখ্যাত কলামিস্ট, আলোচক ও সুবক্তা, অধ্যাপক ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আরও আছেন প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যার, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য, সাধারণ সম্পাদক, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, অধ্যাপক, ত্রিপলি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্যার, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রতিষ্ঠাতা সভাপতি,
ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি প্রথমেই চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যারের কাছে। স্যার কেমন আছেন? আছি ভালো। তোমার ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের জাতির পিতার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান। এখানে প্রথমে আপনার কাছে জানতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ আমরা তরুণ সমাজ কিভাবে ধারণ করতে পারি নিজেদের মাঝে? ধন্যবাদ। ধন্যবাদ হাবিবা। আজকে প্রথমে আমি ইবিএন গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করি যে জাতির পিতার জন্মশতবার্ষিকী। আমাদের আলোচনার বিষয় আমাদের জাতির পিতার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান। আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অত্যন্ত আজকে তাৎপর্যপূর্ণ এই দিনটি, জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এর প্রাক্কালে আজকে 25শে মার্চ, সে ভয়াল কালরাত্রি, এরকম একটি দিনে যে আলোচনা আয়োজন করার জন্য আমি ইবিএন গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতাকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের ইজ্জতের বিনিময়ে পেয়েছিলাম আমরা স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 15ই আগস্ট যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এবং ঘৃণার সঙ্গে স্মরণ করছি সেই কুচক্রী মহল, সেই কুলাঙ্গারদের যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আমি জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই আলোচনা অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমি আজকে কথা বলছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বিপ্লব সাধন করেছেন এরকম একজন উপাচার্য প্রফেসর হারুন রশিদ আসকারী। আমি আরো অত্যন্ত আনন্দিত এবং আমি খুবই গৌরবান্বিত বোধ করছি যে শাহজাহান আলম সাজু ভাই, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 175 একরের মাটি কণা সব জায়গায় শাহজাহান আলম সাজু ভাইয়ের নাম প্রতিধ্বনিত হয়। আমি সরাসরি কখনো ওনার সঙ্গে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাইনি, এই প্রথম ইবিএন গ্রুপের সুযোগটি করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব। যখন হিন্দুদের পড়াশোনার সুযোগ ছিল না, মেয়েদের পড়াশোনার সুযোগ ছিল না, এমনকি সিলেবাসে বিশেষ একটি প্রেক্ষাপটে বিশেষভাবে সিলেবাসটি তৈরি করা হতো, এইসব আন্দোলনের বলা যায় অগ্রদূত, যার নাম স্মরণ না করলে নয়, তিনি হচ্ছেন শাহজাহান আলম সাজু ভাই। শুধু সেখানেই শেষ নয়, আমাদের যে শহীদ মিনার আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যে সাজু ভাইকে। সেই সময়ের ছাত্র আমরা ছিলাম না, আমি 99 সালে যোগদান করেছি। যোগদানের পর থেকে সাজু ভাই সম্পর্কে অনেক শুনেছি। আমার পক্ষ থেকে সাজু ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সময়কার ভূমিকার জন্য, এবং বর্তমান উনি চালিয়ে যাচ্ছেন একের পর প্রগতিশীলতা চর্চার জন্য উনি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তারপরে আসি মাননীয় উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে আপনাদের রেখে যাওয়া, সাজু ভাই আপনাদের রেখে যাওয়া বিশ্ববিদ্যালয়কে প্রগতিশীল চর্চার একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছেন মাননীয় উপাচার্য হারুন রশিদ আসকারী স্যার সহ আমাদের প্রভিজি স্যার, শাহিনুর রহমান স্যার এবং ট্রেজারার স্যার সেলিম তোয়া স্যারকে সঙ্গে নিয়ে, এবং কিছু সযোগ্য মেধাবী কিছু শিক্ষককে সঙ্গে নিয়ে একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছেন। এই সুযোগে আমি একটু সুযোগ নিতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে প্রভোস্ট আমি যখন ছিলাম, আলাউদ্দিন স্যারের সময় বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর মোরাল, 4 তলায় বঙ্গবন্ধুর মোরাল এবং বাংলাদেশের ম্যাপ স্থাপন করা হয়েছিল। প্রতিক্রিয়াশীল ছাত্র এবং শিক্ষক সংগঠনের প্রবল বাধার মুখে, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আমাকে নাস্তিক থেকে শুরু করে প্রবল আন্দোলনের পর আন্দোলন শুরু হলো, মিছিলের পর মিছিল, কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে আসিনি। আমরা সেখানে মোরাল স্থাপন করেছিলাম, এবং সেই সময় আমি সবসময় স্মরণ করি প্রফেসর আবুল হাসান চৌধুরী স্যারের ভূমিকা সেখানে ছিল খুব অত্যন্ত দৃঢ়তার, তাকেও আমি স্মরণ করছি। আর তারপরে দৃষ্টি নন্দন 3টি মোরাল, বঙ্গবন্ধু হলের সামনে 2টি এবং মেইন গেটে ঢোকার সঙ্গে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী মুজিব স্থাপন করেছেন আজকে সদ্যবিদায়ী মাননীয় উপাচার্য সহ সেই প্রশাসন, তাকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু যুব সমাজে বঙ্গবন্ধুর যে ভূমিকা তা নিয়ে শুরু করতে গিয়ে প্রথমেই শুরু করে আমি 1934 সাল। বঙ্গবন্ধু লেখাপড়া শুরু প্রথমের দিকে বেশ হোঁচট খেতে হয়েছিল, শারীরিকভাবে দুর্বল ছিলেন, বেশ হোঁচট খেতে হয়েছিল। 1920 সালে 17ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন। 1934 সালে তিনি ক্লাস 7-এ
পড়াশোনা শুরু করেন। পড়াশোনা শুরুর সাথে সাথেই তিনি একটি হার্টের রোগে তিনি আক্রান্ত হন, এবং তখন তার আব্বা শেখ লুৎফর রহমান তাকে কলকাতায় নিয়ে যান। সেখানে 2 বছর ওনাকে চিকিৎসায় থাকতে হয়। সেখান থেকে ফিরে এসে আবার পড়াশোনা শুরু করেন। তারপরে 36 সালে পড়াশোনা যখন শুরু করেন, আবারও তিনি চোখের সমস্যায় পড়েন। ডাক্তারের পরামর্শে আবার বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। 2টি চোখকে তার অপারেশন হয়। সেই থেকে 1936 সাল থেকে বঙ্গবন্ধু মৃত্যুর পূর্ব মুহূর্তে 15 আগস্টের পূর্ব মুহূর্তে পর্যন্ত চশমা পড়েছেন। কারণ 1936 সালে তিনি চশমা পড়েছিলেন। যুব সমাজের ভূমিকা 37 সালে তিনি এসে যখন আবার ক্লাস 7-এ ভর্তি হন, সবচেয়ে অবাক লাগে মাত্র 17 বছর বয়স। জাতির পিতাকে ক্লাস 7-এ ভর্তি করে দিলেন তার বাবা আব্দুল হামিদ, কাজী আব্দুল হামিদ নামে একজন গৃহ টিচার রেখে দিলেন। গৃহ টিচার তাকে পড়াশোনা করাচ্ছেন। গৃহ টিচার আবার ছিলেন সমাজসেবী, একটি সংগঠন তিনি তৈরি করেছিলেন। তিনি যে কাজটি করতেন, আশেপাশের লোক মুসলিম লোকদের কাছে মুঠো চাল সংগ্রহ করতেন। মুঠো চাল সংগ্রহ করে সেই মুঠো চাল তিনি বিক্রি করে আশেপাশে গরিব দুঃখী ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে ব্যয় করতেন। সেটা ফর্ম ফিল আপ, বই কেনা, বিভিন্ন কাজে ব্যয় করতেন। এর মধ্যে কিছুদিন পরেই করোনা রোগ হয়ে সেই গৃহ টিচার মারা যান। সেই হাল ধরলেন আবার বঙ্গবন্ধু নিজেই সেই হাল ধরলেন, এবং তিনি সম্পাদক হিসাবে সেই কাজটি চালিয়ে গেলেন। তার মানে যুব সমাজ একটি জিনিস পরিষ্কার, যে মাত্র 17 বছর বয়সে তিনি কেবল পড়াশোনা শুরু করেছেন ক্লাস 7-এর। সেই সময় তিনি শুরুটাই সমাজে সেবা করা শুরু করলেন, এবং ছাত্রছাত্রীদেরকে এইভাবে মুঠো চাল, এবং এরকম ঘটনা আমরা তার আত্মজীবনী থেকে আমরা জানি যে মুসলমানরা মুঠো চাল দিতে রাজি হতেন না, তাদের বাসায় বিভিন্ন জনকে পাঠিয়ে দিয়ে এমনকি ইট পাথর পর্যন্ত মেরেছেন, বাধ্য করেছেন যে সমাজসেবার কাজে আপনি অংশগ্রহণ করবেন না কেন। তারপরেও বাধ্য করেছেন, এবং শেষ পর্যন্ত সেই মুঠো চাল দিয়ে এলাকার গরিব দুঃখীকে সহযোগিতা করেছেন। খুব ভালো বঙ্গবন্ধু ছেলেবেলা থেকে খুব ভালো একজন খেলোয়াড় ছিলেন। তিনি যখন মিশন স্কুলে ভর্তি হলেন, তিনি মিশন স্কুলে ক্যাপ্টেন ছিলেন, ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন। আর তার বাবা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক অফিসার্স ক্লাবের। মজার ব্যাপার যে জিনিসটি, সেটি হচ্ছে অধিকাংশ সময় এরকম ঘটনা ঘটতো যে বাবা এবং ছেলে দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো। এলাকার লোকজন ভীষণ মজা পেতেন। একটি সময় একটা ঘটনা, বঙ্গবন্ধু যে শিক্ষকদের যে কি রকম সম্মান দিতেন তার একটি উদাহরণ আমি দেই। অফিসার্স ক্লাব এবং মিশন স্কুলের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। 5 দিন ধরে খেলা চলছে। 5 দিনেই শেখ মুজিবের টিম জিতে গেছে। 6ষ্ঠ দিনে ফাইনাল খেলা হওয়ার কথা। বঙ্গবন্ধু বেঁকে বসলেন। তিনি বললেন যে না, আমার প্লেয়াররা অসুস্থ, তাকে 2-3 দিন রেস্ট দিতে হবে। এখন বঙ্গবন্ধু বাবা বলে বসলেন যে আমি বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসছি, খেলোয়াড় নিয়ে এসেছি, তাদেরকে রাখলে টাকা বেশি খরচ হবে, সুতরাং আগামীকাল সকালে সেই খেলাটা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু বেঁকে বসে কোনোভাবেই সে খেলা তিনি করবেন না। শুরু হয়ে গেল বাপ বেটার মধ্যে বলা যায় এক ধরনের মনস্তাত্ত্বিক দৃঢ়তা। তিনি কোনোভাবেই তিনি পরের দিন সকালে সে খেলা অংশগ্রহণ করবেন না। বঙ্গবন্ধু জেনে গেছেন যে এটা আর তার দ্বারা হবে না। মিশন স্কুলে হেডমাস্টারকে তিনি ডেকে পাঠালেন। মিশন স্কুলে হেডমাস্টার যখন আসলেন, তখন বঙ্গবন্ধু বললেন যে স্যার, আমি কোনোভাবে আগামীকাল সকালে খেলবো না, কারণ আগামীকাল সকালে খেলতে গেলে আমি কিন্তু হেরে যাব। এবং অফিসার্স ক্লাবের টাকা পয়সার অভাব নাই, ওনারা বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় হায়ার করে নিয়ে আসছেন। আমরা কিন্তু 11 জন খেলোয়াড়, আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে খেলা। শেষ পর্যন্ত বাধ্য হলেন। হেডমাস্টার যখন তাকে বলেছেন আর উপায় নেই, খেলা খেলতে তিনি বাধ্য হলেন। পরের দিন সকালে খেলা হলো বটেই, কিন্তু সত্যি বঙ্গবন্ধুর টিম হেরে গেলেন। এই যে শিক্ষকদের উপরে তার যে সম্মান, সে তার হেডমাস্টার যতক্ষণ পর্যন্ত বাবা বলেন সে তিনি রাজি হলেন না, অন্য টিম ম্যানেজার বললেন রাজি হলেন না, কিন্তু যখনই হেডমাস্টার এসে তাকে বললেন তিনি কিন্তু রাজি হয়ে গেলেন। এটি কিন্তু বিশাল একটি, আমি মনে করি, তার শিক্ষকদের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ। জি স্যার। এদিকে আসি, তিনি যে কত কৃতজ্ঞ তার আরেকটি উদাহরণ আমি দিই। 1941 সাল তিনি সিদ্ধান্ত নিলেন যে বিএ পরীক্ষা দেবেন। কলকাতায় আমরা সবাই জানি ইসলামিয়া কলেজে তিনি পড়াশোনা করছেন।
তিনি অধিকাংশ সময় সংগ্রামের মধ্যে থাকেন। এর মধ্যে পাকিস্তান ভাগ নিয়ে সংগ্রাম করেই যাচ্ছেন। বিএ পরীক্ষা তিনি অংশগ্রহণ করবেন। হেডমাস্টার তখন প্রিন্সিপাল ছিলেন ডক্টর জুবিরি। তিনি ডক্টর জুবিরিকে গিয়ে বললেন, স্যার আমি এবারে পরীক্ষা দিতে চাই। জুবিরি বললেন যে তুমি পড়াশোনা করো না, পরীক্ষা কিভাবে দেবা? তখন বলছে যে হ্যাঁ, তবে তোমার যেহেতু পাকিস্তানের ব্যাপারে অনেক অনেক ভূমিকা আছে, তোমাকে আমি একটি শর্তে পরীক্ষা দিতে পারি। কি? যে তুমি পরীক্ষা ফর্ম ফিল আপ করে তুমি কলকাতা ত্যাগ করবা, পড়াশোনা করবা, পড়াশোনা করে ঠিক পরীক্ষার পূর্ব মুহূর্তে আসবা, এসে পরীক্ষা দেবা। এই শর্তে যদি তুমি রাজি হও তাহলে পরীক্ষা দিতে পারি, তোমাকে অনুমতি দিতে পারি। বঙ্গবন্ধু রাজি হয়ে গেলেন। তিনি ফর্ম ফিল আপ করে তিনি ঠিকই কলকাতা ত্যাগ করলেন। কলকাতা ত্যাগ করে তিনি তার এক বন্ধুর কাছে গেলেন। তার বন্ধু সাদাত, কাজী সাদাত নামে তার এক বন্ধুর কাছে তিনি গেলেন। সেখানে গিয়ে তিনি পড়াশোনা করলেন এবং কাজী সাদাত চাকরি করতেন শুধু বঙ্গবন্ধু যাতে বিএ পরীক্ষায় ভালো করতে পারে এই জন্য তিনি 2 মাসের চাকরি ছেড়ে 2 মাসে তিনি ছুটি নিলেন, সেটি বঙ্গবন্ধুকে পড়াশোনা করালেন। বঙ্গবন্ধু যথারীতি ভালো করলেন। তার কৃতজ্ঞতা বর্তুকে তার আত্মজীবনীতে দেখা গেছে যে পরবর্তীতে সাদাত তার প্রচুর ক্ষতি করেছেন, বঙ্গবন্ধু প্রচুর ক্ষতি করেছেন, কিন্তু কোনোদিন তিনি প্রতিশোধ নেননি। কারণ বলছেন যে ওই যে আমরা উপকার করেছিলেন তার প্রতিশোধ কিন্তু কখনো নিলেন না। জি স্যার, আমরা তার আদর্শ নিজের মাঝে লালন করতে পারলে আমাদের তরুণ সমাজ ধন্য হবে। ধন্যবাদ স্যার, আবার আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্যারের কাছে। স্যার, আমরা সম্প্রতি জেনেছি আপনি একটু অসুস্থ, এখন কেমন বোধ করছেন? স্যার, আমরা শুনতে পাচ্ছি না। মিউট, মাইক্রোফোন মিউট আছে, তুমি আনমিউট করো। না, স্যার আপনারা স্যার চালাই যান স্যার, আমি মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে আমার এখানে। না শুনে জি এখন স্যার, ক্লিয়ার। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমি প্রথমেই সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি একটু প্রবলেম আমার হয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি করোনা COVID-19 আক্রান্ত হয়ে 20 তারিখ থেকে আমার বাসায় আমি আছি, বাসায় চিকিৎসা নিচ্ছি। আমি শুকরিয়া আদায় করছি আজকে মহান আল্লাহ পাকের কাছে যে আমি এখনো এরকম কোনো সমস্যা ফিল করছি না, এই জন্য হয়তো আজকে যুক্ত হতে পেরেছি। তো আজকে ইবিএন গ্রুপকে আমি ধন্যবাদ জানাই এরকম সুন্দর আয়োজন করার জন্য। আজকে উপস্থিত আছেন এই আয়োজনে আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আধুনিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম রূপকার সাবেক উপাচার্য প্রফেসর হামিদ চৌধুরী স্যার। উপস্থিত আছেন জনাব প্রফেসর মাহবুবুর রহমান, তার কথা ইতিমধ্যে আমরা শুনেছি। আজকে আপনাকে অনেক ধন্যবাদ এত অসুস্থতার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনার কাছে জানতে চাই, বঙ্গবন্ধুকে কেন আমরা দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে রাখতে পারছি না? আপনার উপদেশ কি কিভাবে আমরা রাখতে পারবো? ধন্যবাদ। আসলে বিষয়টা কি, একজন মানুষ তো সবাই প্রিয় হতে পারে না। বঙ্গবন্ধু যেমন উদার মনের মানুষ ছিলেন, তিনি সবাইকে ক্ষমা করে দিতেন। ইভেন আমরা দেখেছি তার যারা বঙ্গবন্ধুর আত্মজীবনী আমরা যারা পড়েছি, তারপরে কারাগার রুজনামসা, অসংখ্য আত্মজীবনী যারা আমরা পড়েছি, অনেক ঘটনা বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে তার সাথে কিভাবে। একটি ঘটনার কথা আমি বলতে পারি, মহিউদ্দিন সাহেব পিরোজপুরের, তিনি তো বঙ্গবন্ধু ডেড এগেনিস্টে ছিলেন ছাত্র জীবনে, যখন ছাত্র জীবন তখন থেকে। পরবর্তী সময় যখন একসাথে তারা সম্ভবত সিরাজগঞ্জ পাবনায় জেলখানায় ছিলেন, তখন তারা হাঙ্গারি স্ট্রাইক করেছিলেন জেলখানায়, যে তাদেরকে মুক্তি না দিলে অন্যায়ভাবে এই বিচার বিলম্বিত করে এদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি না দিলে তারা কোনো খাবার গ্রহণ করবেন না, তারা হাঙ্গারি স্ট্রাইক করেছিল। একটি পর্যায়ে মহিউদ্দিন সাহেব পুরো অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পরে
বঙ্গবন্ধু উনি অসুস্থ হয়ে পড়েন। একটা সময় কিন্তু দেখা গেল যে ওনাদেরকে ঢাকায় পাঠানো হয়েছিল, যতটুকু আমার মনে পড়ে। তখন মহিউদ্দিন সাহেব বলেছিল, শেখ মুজিব, তোমার জন্য তো সরওয়ার্দী আছে, তোমার জন্য তোমার দল আছে, আমার দলও তো আমার পক্ষে নাই। তো তুমি যখন ছাড়া পাচ্ছ, তো আমার বিষয়টা একটু বিবেচনা করো। বঙ্গবন্ধু তখন সোহরাওয়ার্দী সাহেব যখন দেখা করতে গেলেন হাসপাতালে, বঙ্গবন্ধু ছিলেন, তখন বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী সাহেবকে বললেন যে, স্যার, মহিউদ্দিন তো খুব কষ্টে আছে, যেখানে আমরা একসাথে ছিলাম, তো ওকে তো সারানোর ব্যবস্থা করতে হবে। তখন সোহরাওয়ার্দী সাহেব তাকে বললেন, এই মহিউদ্দিন তো খুব খারাপ লোক, সে তো তোমার বিরুদ্ধে একটু কিছু করেছে, তার জন্য তুমি বলছো? সে বলছে, স্যার যাই করুক, এখন তো সে আমার জেল পার্টনার, স্যার আমি ছাড়া পাচ্ছি, সে পাবে না। মহিউদ্দিন সাহেব তার কথাটা বহুবার বলে গেছেন তার জীবদ্দশায়। মহিউদ্দিন সাহেব আমারও খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতেন আমাকে, তিনি বাকশালের চেয়ারম্যান ছিলেন, রাজ্জাক ভাই সেক্রেটারি ছিলেন। এরকম শত সহস্র ঘটনা আছে। বঙ্গবন্ধু ওনার নিজের মহানুভবতা দিয়ে, মহান ব্যক্তিত্ব দিয়ে উনি সবাইকে উপকার করেছেন, বাট অনেকেই তার পক্ষে ছিল না। একটি কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ৭১-এ যখন সমগ্র জাতি বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন, তখনও কিন্তু 31% বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল। 31% ভোট কিন্তু নৌকার বিরুদ্ধে তখনও পড়েছিল। এই লোকগুলো তো তাদের আত্মীয় স্বজন আছে না এখনো, তাদের নাতি পুতি তো আছে, বরং তাদের আরো বংশবৃদ্ধি হয়েছে। সঙ্গত কারণেই তারা তো বঙ্গবন্ধু যত উদারই হোক, তাকে তো বঙ্গবন্ধু হিসেবে তারা মানতে চায় না। কারণ এখনো যারা পাকিস্তান প্রেমী যারা আছেন, যেমন আজকের দিনের কথা যদি আমরা বলি, আজকে ঢাকায় যে কিছু ঘটনা ঘটেছে, গত কদিন যাবৎ ঘটানোর চেষ্টা হচ্ছে। ভারতের নরেন্দ্র মোদী আসছেন, ভারতের প্রাইম মিনিস্টার। ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর তার রাজনৈতিক দর্শনগত দিক থেকে আমাদের সাথে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। তাকে আমিও কেউ পছন্দ করি না। তার যে রাজনৈতিক দর্শন, ভারতবর্ষকে যে একটি সেকুলার রাষ্ট্র ছিল, সে ভারতবর্ষের কাছে সাম্প্রদায়িক রাষ্ট্র পরিণত করছেন মোদী, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি তো ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী তিনি আসছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। তো তিনি বাংলাদেশে আসছেন, ভারতকে তিনি প্রতিনিধিত্ব করছেন, যে ভারত ৭১-এ আমাদের জন্য এত কিছু করেছে, ১ কোটি শরণার্থীকে জায়গা দিয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সে ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। এখানে তো মোদী তো বিজেপি সভাপতি হিসেবে এখানে আসছে না, মোদী তো আসছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। এটাকে ইস্যু করে যারা আজকে মাঠ গরম করতে চায়, ওরা কারা? আজকের দিনটাই বা কেন? 25শে মার্চ গণহত্যা হয়েছিল আমরা জানি, আজকের দিনটাকে তারা কেন বেছে নিন? সুতরাং অনেক বিষয় এখানে আছে। বঙ্গবন্ধুকে সার্বজনীন যতভাবে আমরা করার চেষ্টা করি, একটি মহল আছে তারা কোনোভাবে বঙ্গবন্ধুকে তারা গ্রহণ করতে রাজি না। এই পাকিস্তানকে তারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, তারা কিন্তু সার্বজনীন বঙ্গবন্ধুকে তারা মানবে না, এটাই স্বাভাবিক। তারপরে আমি বলবো, বঙ্গবন্ধু তুলনা বঙ্গবন্ধু, এখানে বঙ্গবন্ধুর সাথে কোনোভাবেই কারো তুলনা করা, এটা কোনোভাবেই উচিত নয়, এটা একবারই অনুচিত। এবং বঙ্গবন্ধুর কাছাকাছি যাওয়ার মতো কোনো ব্যক্তিত্ব এই দেশে নেই, ছিল না, আসবে কিনা সেটাও মনে হয় না। সুতরাং এখানে নিশ্চয়ই আমাদের ধন্যতা, আমরা বাঙালি জাতি, আমাদের একটা কৃষ্টি কালচার আছে, 1000 বছরের ঐতিহ্য আছে। কিন্তু এটাও ঠিক, এদেশে মির্জাফরও আছে, সিরাজদৌল্লার পাশাপাশি। সুতরাং এটাকে আমরা যেভাবেই চাই, যেভাবেই বলি, বঙ্গবন্ধু অবশ্যই বঙ্গবন্ধু, যারা বিরোধিতা বঙ্গবন্ধু করেছে তারা করবে এবং এটা থাকবেই। সুতরাং এখানে বঙ্গবন্ধুকে সার্বজনীন করার যে বিষয়টি, এটা মুখ্য বিষয় হতে পারলে ভালো হতো, ঠিক আছে, বাট এটা হবে না, এটাই বরং স্বাভাবিক। এটাকে আমাদের মেনে নিয়ে আমাদের চলতে হচ্ছে। তো সত্যটাকে আমাদের বলতে হবে, যে লোকটির জন্ম না হলে একটি দেশ হতো না, যে লোকটির জন্ম না হলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, যে লোকটির জীবন যৌবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, একটি জাতিকে একটি ভূখণ্ড দিয়ে গেছেন, একটি পতাকা দিয়ে গেছেন, সেই ব্যক্তিকে যারা আমরা বিকৃত করতে চাই, তারা নিঃসন্দেহে আমরা বড় মনের মানুষ নয়। এটা আমাদের বাঙালির চরিত্রের একটি বৈশিষ্ট্য।
এটা আমাদের ত্যাগ করা উচিত। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আবার আসবো আমরা আপনার কাছে। এর মাঝে আমরা চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারী স্যারের কাছে। স্যার কেমন আছেন? আছি মোটামুটি, সোফা সো গুড। জি স্যার। স্যার আপনার কাছে জানতে চাই আমরা তরুণ প্রজন্ম কিভাবে আমাদের জাতির পিতার আদর্শ নিজের মাঝে লালন করে নিজেকে সমৃদ্ধ করব? উম্মে হাবিবা হ্যাপি, তোমাকে জি স্যার। অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যে ইবিএন যে তার পক্ষ থেকে আজকের যে আয়োজন, আজকের একটি মাহেন্দ্র ক্ষণে, সেই আয়োজনের আমাকে সম্পৃক্ত করবার জন্য, এবং আমার সাথে আরো আছেন আমার ছাত্রপ্রতিম, আমার একান্তজন, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে প্রগতিশীলতার চর্চার অন্যতম প্রধান প্রতিকৃত শাহজাহান আলম সাজু, আমার পরম স্নেহভাজন। আরেকজন পরম স্নেহভাজন রয়েছেন এখন, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃহত্তম প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এদেরকে খুব কাছে পেয়ে একটু মনটা খারাপ হয়েছিল, সাজু করোনা আক্রান্ত হয়েছে বলে মানে রিপোর্ট বলছে, কিন্তু তার আমার মনে হচ্ছে যে তার যে মনোবল এবং তার যে স্ট্যামিনা, আশা করি সাজু সেটাকে অতিক্রম করবে এবং আবারও পূর্ণ উদ্যমে তার নানামাত্রিক কার্যক্রম চালিয়ে যাবে। আমি একটু আজকে তোমার প্রশ্নে আমি নিজেকে সীমিত রাখতে এই মুহূর্তে পারছি না, আমি ফিরে আসবো। তোমরা যদি দয়া করে আমাকে একটু অ্যালাউ করো, কেননা এমন একটি দিনে অবশ্যই তোমরা আজকে এই আয়োজনটি করেছো, এই দিনটি সম্পর্কে তুমি যে বললা যে তরুণ প্রজন্ম, আমার কথা হলো তরুণ প্রজন্মকে প্রথম জানতে হবে যে আজকের দিনটা কি। এবং এই আমরা পুরো মুজিব বর্ষ আমরা জানি যে এটা, এই জরিপটা আমরা করি, এটা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন করেছে 2004 সালে, এবং 2002 সালে তারা করেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংরেজ ব্রিটন হলো উইনস্টন চার্চিল। চার্চিল সম্পর্কে জানো আগে? চার্চিলের সমপক্ষে তারপর 2 বছর পরে তারা জরিপ, এদের মধ্যে যদি সেরা চার্চিল হয় তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যেখানে নেতাজি সুভাষ বোসের মতো লোক আছে, যেখানে রবীন্দ্রনাথের মতো লোক রয়েছে, আজকে অহংকারে বুকটা ভরে যায়, সেখানে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা নিরপেক্ষ অপিনিয়ন পোলস এর মধ্য দিয়ে স্বীকৃত হয়েছে। আজকে তার জন্ম শতবার্ষিকী, তোমরা হয়তো আবার তার 200 জন্মবার্ষিকী পালনের সুযোগ পেতেও পারো, কিন্তু আমি পাবো না। আমার মনে হয় যে সাজু কিংবা মাহবুব আমরা কি পাবে না। একটা ঐতিহাসিক ভাবে একটা সুবর্ণ একটা সময়ে আমাদের একদিকে জাতির পিতার জন্ম শতবার্ষিকী, আর একদিকে হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এবং সেটি পালন হচ্ছে জাতির পিতারই প্রিয় সংগঠন আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায়, তারই সুকন্যা জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায়, সব মিলে কিন্তু একটা অসম্ভব সুন্দর সময় আমরা অতিক্রম করছি। এইটা আমরা চাই যে এটার একটা সফল পরিসমাপ্তি। সাজু যা বললো আমি তার সঙ্গে একমত, আমাদের যে 26শে মার্চের মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে। এইখানে আজকের দিনটি তোমরা যে আয়োজনটা করছো 25শে মার্চ, 12টার পর থেকে 26শে মার্চ হবে। এই 25শে মার্চ আসলেই আমাদের একটি কথা মনে পড়ে, যে সেই কালো রাত্রি, ভয়াল কালো রাত্রি এবং সেই ব্ল্যাক আউট, এবং আমার মনে হয় যে আমাদেরও 9টার সময় 1 মিনিটের ব্ল্যাক আউট আমরা পালন করছি। 25শে রাত কালো রাত্রিতে কি হয়েছিল এবং এই সম্পর্কে আমি অতি সংক্ষেপে, আমি সময় নেব না, ভয় নেই। এই 25শে মার্চ কালো রাত্রিতে একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে গণহত্যা। মানে মানব হত্যাকাণ্ডের সবচাইতে ভয়াবহতম দিক হচ্ছে জেনোসাইড, গণহত্যা। এটা কিন্তু অনেক মাস কিলিং আছে, গ্রুপ কিলিং আছে, এথনিক ক্লেনজিং আছে, যেটি রোহিঙ্গাদের উপরে হয়েছে, কিন্তু সমস্ত কিছুকে ছাড়িয়ে যে জিনিসটি দাঁড়ায়, সেই ভয়াবহতম দিক হলো গণহত্যা, জেনোসাইড। সেই জেনোসাইডটি হয়েছিল, পৃথিবীতে কয়েকটা জেনোসাইড হয়েছিল। আজকে আমি তোমাদের এই ইবিয়ানের প্ল্যাটফর্মে একটু
অসম্ভব সময়ের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখি, সেটি আমি সংশ্লিষ্ট পক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যে পৃথিবীতে যতগুলো গণহত্যা হয়েছিল, যতগুলো জেনোসাইড হয়েছিল, আমাদের হলোকাস্টের কথা আমরা স্মরণ করি, যে হলোকাস্টটি 1941 থেকে 1945 সাল পর্যন্ত নাজি এবং ফ্যাসিরা করেছিল ইউরোপ অধ্যুষিত, জার্মান অধ্যুষিত ইউরোপে। সেখানে কিন্তু মানুষ প্রায় আমাদের 60 লাখের মতো লোক মারা গেছে। আচ্ছা, তারপরে গণহত্যা হয়েছে ক্যাম্বোডিয়ান জেনোসাইড, যেটি 1975 থেকে 1979 পর্যন্ত হয়েছে ক্যাম্বোডিয়ান জেনোসাইড। সেই ক্যাম্বোডিয়ান জেনোসাইডে কিন্তু 30 লাখ লোক, 30 লক্ষ লোক বাংলাদেশের গণহত্যা হয়েছে। আমরা সমান পরিমাণ পেলাম। আমি কিন্তু এগুলো সর্বোচ্চ সংখ্যা বলছি ওদের। তারপরে তৃতীয় আমরা আরেকটি ইতিহাসের ভয়াবহতম গণহত্যা রয়েছে, এটা হচ্ছে আর্মেনিয়ান জেনোসাইড, যেটি 1915 থেকে 1922 সাল অবধি আর্মেনিয়াতে সেটি স্থায়ী হয়েছিল এবং প্রায় 18 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। তারপর কিন্তু রুয়ান্ডা গণহত্যা হয়েছে, যেটি 1994 সালে 1 বছর মেয়াদকালীন ছিল এবং লোক সংখ্যা ছিল 8 লাখের মতো মারা গেছে। কিন্তু বাংলাদেশের যে গণহত্যা, যেটি 1971 সালের, এই যে আজকের 25শে মার্চ কালো রাত্রিতে, আজকে থেকে শুরু করে 9 মাস অবধি হয়েছে, তোমরা জানো। সেইখানে কিন্তু as many as 3 million people are killed. এটা তার মানে হচ্ছে সেই পরিসংখ্যানে, এটি কিন্তু তোমরা যে কোনো রকমের ডেটা জন্য তোমরা ব্রাউজ করতে পারো, যে 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছিল। এবং 25শে মার্চের প্রথম রাত্রিতেই আমরা যে ভয়াবহ রাত্রির পাই, যেটা হচ্ছে 11টার পর থেকে এই হত্যাকাণ্ডটা শুরু হয়, যে তৎকালীন পূর্ব বাংলা, বিশেষ করে ঢাকা শহর দিয়ে শুরু হয়। ঢাকা শহরে সেই দিন নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপরে প্রথম আক্রমণটা শুরু হয়েছে ইকবাল হলে, তৎকালীন, এখন যেটাকে আমরা বলছি সার্জেন্ট জহুরুল হক হল, যে যখন বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন, তখন এই সার্জেন্ট জহুরুল হক হল থেকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, এই একটা দাগ নেবার জন্য প্রতিশোধী স্ত্রী আছে তারা। তৎকালীন ইকবাল হল, এখন কিন্তু সার্জেন্ট জহুরুল হক হলে আক্রমণ চালায়। এবং তারপরে আক্রমণ চালায়, এই যে তারা কিন্তু হিন্দুদেরকে, বলতেই হয় যে তাদের ক্রোশ প্রধানত ছিল হিন্দুদের উপর। এবং তখন কিন্তু জগন্নাথ হলে রাত 12টার সময় আক্রমণ করা হয়। রাজারবাগ এবং তারপরে হচ্ছে পিলখানা, যে পুলিশ লাইন আছে, পুলিশ লাইনে হত্যাকাণ্ড চালানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড চালানো হয়। এবং এই যে হত্যাকাণ্ডগুলো, তখন আমিও তখন 71-এ 5-6 বছরের একজন শিশু। সুতরাং এই হত্যাকাণ্ডগুলো সম্পর্কে যদি তথ্য তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে তৎকালীন যে পাবলিক রিলেশনস অফিসার অব দ্য ইস্টার্ন কমান্ড অব দ্য পাকিস্তান, তাদের ছিলেন সালিক সিং। তার একটা বই আছে, উইটনেস টু সারেন্ডার। সেই উইটনেস টু সারেন্ডারের পাতা খুঁজে দেখো যে কি অবস্থা। তারপরে প্রফেসর আনোয়ার পাশা একটা বই লিখেছিল, রাইফেল রোটি আওরা, এবং এই বইয়ের মধ্যে, প্রফেসর আনোয়ার পাশার বইয়ের মধ্যে 25শে মার্চ কালো রাত্রিতে যে জেনোসাইডটি সংগঠন করেছিল অপারেশন সার্চলাইট নামে পাকিস্তান মিলিটারি একটা অপারেশনের একটা স্কোয়াড। এবং তারপরে তোমরা দেখবা সেখানে আরেকজন আছে আর্চার ব্লাড, যিনি তৎকালীন ইউএস এমবাসি একজন কনসুলার ছিলেন। এই আর্চার ব্লাডের একটা বই আছে, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। এই 3টি বইয়ের আমি রেফারেন্স দিচ্ছি। এখানে তোমরা দেখবা, আমি যদি মোটা দাগে বলি, তাহলে এক রাত্রিতে সেখানে একজন আমেরিকান জার্নালিস্ট, আমরা বলছি নাকি, আমরা তো বলতেই পারো যে আপনারা বেশি করে বলছেন, সুতরাং বাইরের দৃষ্টিতে আমরা বলছি যে আমেরিকান জার্নালিস্ট রবার্ট পেইন বলেছেন যে শুধুমাত্র ঢাকা শহরে সেই সর্বনিম্ন একটা লিস্ট 7,000 লোককে হত্যা করা হয় এবং 3,000 লোককে গুম করা হয়, বিভিন্ন জায়গায় ধরে নিয়ে যাওয়া হয়। এখন এইখানে আমার প্রস্তাবনা যে আমরা যে এই 25শে মার্চ কালো রাত্রিকে যে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল জেনোসাইড ডে ঘোষণার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আমরা বিশ্ববাসীকে
আমরা যে আবেদন রাখিয়ে আসছি, আমি একজন অত বড় বিশেষজ্ঞ নই, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীতে যতগুলো গণহত্যা হয়েছে সেই গণহত্যাগুলো সময়ের পরিপ্রেক্ষিতে, তীব্রতার পরিপ্রেক্ষিতে, মাত্রার পরিপ্রেক্ষিতে সবচেয়ে নৃশংসতম গণহত্যা হচ্ছে 25শে মার্চের বাংলাদেশের গণহত্যা। কেননা এখানে 9 মাসে 30 লক্ষ মারা হয়েছে, যেখানে ওরা সময় নিয়েছিল 4-5 বছর, আর ইনডিসক্রিমিনেটলি মানুষ মারা হয়েছিল। বাংলাদেশে মানুষ মারা হয়েছে টার্গেট। এখন প্রথম রাত্রের টার্গেটটা নেই, টার্গেট অডিয়েন্সটা কি? টার্গেট অডিয়েন্স হচ্ছে হাতে গোনা যে মানুষগুলো বাংলাদেশের ভাগ্যের চাকা গড়াবে, যে মানুষগুলোকে হত্যা করা হলে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই যে টার্গেট কিলিং, এত অল্প সময়ে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে বধ্যভূমিগুলোর সাথে। সুতরাং আমরা সহজেই আজকের এই আমার ইবিএন যে বন্ধুদের প্ল্যাটফর্ম থেকে আমরা এই দাবিটি আবারও তুলি বাংলাদেশ সরকারের কাছে, যে সকল রকমের কূটনৈতিক তৎপরতা আমাদের চালিয়ে যেতে হবে, যেন পৃথিবীর নৃশংসতম, ভয়াবহ এবং বৃহত্তম গণহত্যা 25শে মার্চে করা হয়েছিল। যেমন আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সেরকম আন্তর্জাতিক গণহত্যা দিবস আমরা সেই আন্দোলন চালিয়ে যাব, দাবি চালিয়ে যাব, এবং আমি নিশ্চিত যে মূল্য বিচার করা হয় তাহলে পৃথিবীর নৃশংসতম গণহত্যা এইখানে হবে। যেদিন সেই গণহত্যার শুরুর অব্যবহিত পরই আমি শেষ করে দেব, বুঝতে পারছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বুঝলেন যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে খুব শীঘ্রই, এবং উনি 7ই মার্চে যে স্বাধীনতা ঘোষণার পরিস্থিতি উনি সৃষ্টি করেছিলেন, উনি সরাসরি সেই দিন 12টা 30 মিনিটে কিংবা 12টা 20 মিনিট এই সময়টায় উনি কিন্তু ইপিআর এর ইস্ট পাকিস্তান রাইফেলস এর যে ওয়্যারলেস, সেই ওয়্যারলেস একটা রেকর্ডেড মেসেজ উনি দিলেন। উনি বললেন যে দিস মে বি মাই লাস্ট মেসেজ, I urge upon the people of Bangladesh to resist with wherever they might be and whatever they have, wherever you might be and whatever they have, to resist the army of the occupation. You continue fight until the last member of the occupation army of Pakistan is dismissed from the soil of Bangladesh and until the final victory is achieved. এরকম একটা মেসেজ উনি রেকর্ড করে সেটি একটা খুব অল্প ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটারে বলধা গার্ডেনে সেই ট্রান্সমিটারটি সেট করে সেই মেসেজটি, কোডেড মেসেজটি ছাড়ানো হয়। টার্গেট হচ্ছে বিদেশি যে সাংবাদিকেরা সে আশেপাশে থাকে এবং তাদের দূরত্বের মধ্যে, যাতে করে তারা বুঝতে পারে, এবং এই কোডেড রেকর্ডেড মেসেজটি প্রকাশিত হলে স্বাধীনতার যে ঘোষণা, যেটি বঙ্গবন্ধুর কণ্ঠ থেকে ঘোষণা, সেটি বাস্তবে রূপ পায়। এবং পরদিন থেকে 26শে মার্চের বিশ্বের অসংখ্য পত্রিকায় যে বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এটি আসে। সুতরাং আজকের যে 25শে মার্চ রাত্রি, সেটি একদিকে যেমন ভয়াবহতম রাত্রি, যেটি নৃশংসতম রাত্রি বাংলাদেশের ইতিহাসে, কিন্তু সেদিনই কিন্তু সেই রাত্রির 12টার পর বাংলাদেশের জীবনের সবচেয়ে সেরা ঘটনাটি ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রেকর্ডেড মেসেজে তার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। সুতরাং তরুণ প্রজন্মের তোমরা আগে এই ঘটনাগুলো জানো, এবং ঘটনাগুলো জানলে দেখবে যে বিশ্বে যে অসামান্য প্রতিভাবান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিকভাবে যত নেতৃবৃন্দ রয়েছে তাদের সারিতে খুব নির্দ্বিধায় আমাদের বঙ্গবন্ধু আসে। সুতরাং সেই বঙ্গবন্ধুর প্রতি অনুরাগ যে তরুণ প্রজন্মের থাকবে, তখন কিন্তু সে তরুণ প্রজন্ম শতক প্রণোদিত হয়ে বঙ্গবন্ধুর দিকে ধাবিত। আপাতত আমি এইটুকু বলেই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আরো আলোচনা শুনবো। জি স্যার, অবশ্যই আমরা অনেক কিছু জানলাম, আমরা আরো জানবো। এর মাঝে আমরা আবার চলে যেতে চাচ্ছি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যারের কাছে। স্যার, আমরা স্বাধীনতার 50 বছরে পদার্পণ করছি, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কোন অবস্থান আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আহিবা। স্বাধীনতার 50 বছর আমরা পূর্তি পালন করছি। আমাদের যা প্রত্যাশা ছিল, একটি জিনিস বঙ্গবন্ধু একটি কথা বারবার বলতেন যে আমি কোনো জাম্প করা মানুষ নই। তার মানে উনি এই একটি কথার অর্থ অনেক, যে
হঠাৎ করে একটা জিনিস আমি চাইলাম আর ওখানে লাফিয়ে গিয়ে ধরলাম, তা কিন্তু নয়। তিনি বলতেন যে আমি স্টেপ বাই স্টেপ 23 বছর সংগ্রাম করে লক্ষ্যে পৌঁছেছি। তার মানে যে যুব সমাজের জন্য কিন্তু এই মেসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার আজকে 50 বছর, 50 বছরে আমাদের যে অর্জন প্রথম 71 থেকে 15ই আগস্ট পর্যন্ত মাত্র 1314 দিন। এই 14 দিনে প্রতিটি সেক্টরে বঙ্গবন্ধু প্রতিটি সেক্টরে হাত দিয়েছিলেন, কিন্তু নির্মম পরিহাস সেই কুচক্রী মহলের সেই বর্বরোচিত হামলার কারণে তিনি যা স্বপ্ন দেখেছিলেন স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেননি। তারপর বাংলাদেশের উন্নয়ন কিন্তু প্রায় থমকেই গিয়েছিল বলা যায়। 96-এ সুযোগ্য উত্তরাধিকারী যখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলেন, তখন আবার উন্নয়নের ধারা চাকা কিন্তু পাল্টে গেল, আবারও দেশে উন্নয়ন হওয়া শুরু করলেন। তারপর আবার একটি হোঁচট, তারপরে 2008 সালে 2008 সাল থেকে এখন পর্যন্ত যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে, তাতে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বলা যায় যে স্বপ্নের চেয়েও অনেক বেশি আমরা পেয়ে গেছি, যেটা উন্নয়নশীল দেশে আমরা ধাবিত হয়েছি। একটি আমি উদাহরণ দিই, পরিসংখ্যান একটু দাঁড় করি। 1971 সালে মাথাপিছু আয় ছিল 129 মার্কিন ডলার, আর সেখানে বর্তমানে 2079 মার্কিন ডলার। আচ্ছা, 1972-73 সালে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 99.30 লাখ টন, বর্তমানে সেটি 451 লাখ মেট্রিক টন। আয়তনে বাংলাদেশ 94তম, পৃথিবীতে বাংলাদেশের আয়তন কিন্তু 94তম। তারপরেও সবজি উৎপাদনে বাংলাদেশ তৃতীয় এবং মৎস্য উৎপাদনে চতুর্থ। এটি কিন্তু ছোটখাটো বিষয় নয়। 1990 সালে শিশু ভর্তির হার ছিল, শিক্ষা ভর্তির হার ছিল 61%, বর্তমানে সেটি 97.7%। এটি অনেক বড় প্রাপ্তি আমাদের অনেক। সাক্ষরতার হার 16.8 ছিল, সেখানে এখন 61%। গড় আয়ু 46 বছর ছিল, সেটা 72.6 বছর বর্তমান। শিশু মৃত্যুর হার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে 1052 জন, সেখানে বাংলাদেশে 1000 মাত্র 35 জন। দারিদ্রতার দিক দিয়ে 90 সালে ছিল 57%, সেখানে এখন নেমে 90.3% নেমে এসেছে। 72-73 সালে বাজেট ছিল 786 কোটি টাকা, আর 2020-21 সালে 5,68,000 কোটি টাকা, যেটা হচ্ছে 722 গুণ বেশি। উন্নয়নের দিকে যদি যাই, 72-73 সালে যেটা ছিল 501 কোটি টাকা, এটা 18-19 শিক্ষাবর্ষ অর্থ বছরে সেটি 1,73,000 কোটি, যেটি 345 গুণ বেশি। এখন আমাদের বিষয় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আমরা উন্নয়নের চরম শিখরে প্রায় পৌঁছে যাচ্ছি বলা যায়, কিন্তু সেটি হতে হবে আমাদের এমন একটি উন্নয়ন এখন হবে যেটি টেকসই উন্নয়ন হতে হবে। টেকসই উন্নয়ন হচ্ছে যে আমাদের উন্নয়ন হবে প্রকৃতিতে কোন রকম বাধা সৃষ্টি করে, প্রকৃতিতে কোন ব্যত্যয় ঘটবে না, মানে ইকুইলিব্রিয়াম পজিশন যেরকম আমাদের প্রকৃতি থাকা দরকার সেইটি থাকবে, কোন রকম ব্যাঘাত ঘটবে না, সেই দিকে আমাদের যেতে হবে। এবং আমরা যদি মোটা দাগে বলতে পারি, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি ধ্বংসস্তূপকে উনি প্রথমে হাতে নিয়ে যে স্বপ্ন দেখে দুর্বার গতিতে নিয়ে গিয়ে যাচ্ছিলেন, প্রতিটি ক্ষেত্রে হাত দিয়েছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলার পরিসমাপ্তি ঘটে যাচ্ছে তারই উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনা। আমরা প্রত্যাশা করি, এবং শুধু সেখানে নয়, বঙ্গবন্ধু একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। অনেকে বলতো সাধারণ ক্ষমা বলতে মনে হয় যে যত অপরাধ ছিল সবগুলোকে মনে ক্ষমা করে দিয়েছিলেন, তা না, কিন্তু তিনি বলেছিলেন লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং হত্যা, এই 4টি বাদে অন্যান্য অপরাধ যারা করেছিল তাদেরকে ক্ষমা করেছিলেন। এবং আমাদের দেশরত্ন শেখ হাসিনা এই 4টি অপরাধ যারা সংগঠিত করেছে তাদের কিন্তু বিচার করতে পেরেছে, এবং আরো যেটুকু বাকি আছে সেটুকু বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে আমাদের যে স্বপ্ন, সে স্বপ্ন আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে সমর্থ হচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমি একটা ছোট্ট গল্প বলবো। বঙ্গবন্ধু তার বাবা মাকে কিরকম ভালোবাসতেন, আমি একটি গল্প শুনি এবং যুব সমাজের জন্য। সেটি হচ্ছে বরিশালে শহীদ সোহরাওয়ার্দী আসছেন, অন্য নেতারা আসছেন, উনি একটি বক্তৃতায় ভাষণ দেবেন। প্রথম বক্তা ভাষণ দিয়েছেন, দ্বিতীয় বক্তা হিসেবে বঙ্গবন্ধু ভাষণ দেবেন। এমন সময় তার কাছে একটি চিরকুট গেল, মেসেজ গেল যে বঙ্গবন্ধুর বাবা
মৃত্যুসজ্জায়। তিনি শহীদ সোহরাওয়ার্দীকে মেসেজটি দেখানোর সঙ্গে সঙ্গে বললেন, আর বক্তব্য দেওয়ার দরকার নেই, তুমি চলে যাও। দ্রুত তিনি তার বাবার কাছে ফিরে আসলেন। এসে দেখে ডাক্তার বলে দিয়েছেন যে আর আশা নেই, তার সেন্স নেই, কোনো কিছুই নেই, যে আর আশা নেই, তিনি আর বাঁচবেন না। বঙ্গবন্ধু তার বুকের মধ্যে, বাবার বুকের মধ্যে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। অবাক কাণ্ড, যখন হাউমাউ করে কাঁদলেন, সঙ্গে সঙ্গে তার আত্মজীবনীতে আমরা দেখেছি যে তার বাবার চোখ দিয়ে পানি পড়ছে। ডাক্তার একটু আগে বললেন তার সেন্স নেই, ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন, বাবার চোখ দিয়ে পানি পড়ছে। তার 1 ঘন্টার মধ্যে তিনি প্রস্রাব করছেন, যে প্রস্রাব করতে বন্ধ হয়ে গেছিল, প্রস্রাব করছেন। ডাক্তার 2-3 ঘন্টার মধ্যে বলে দিলেন যে আমাদের রিস্ক শেষ, ওনার আর কোনো রিস্ক নেই, উনি ভালো হয়ে যাবেন। তখন বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে একটি কথা বললেন যে যে সন্তান তার বাবা মার স্নেহের স্পর্শ পায়নি সে দুর্ভাগ্য, তার দুর্ভাগ্য, আর যিনি পেয়েছেন তিনি পরম সৌভাগ্যবান। আমাদের যুব সমাজকে এই জিনিসটি কিন্তু মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত যারা আত্মজীবনী, কারাগারের রোজগামচা এবং এদিকে আমরা 14 খণ্ডে যে গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেগুলোতে আমরা একটু ভালোভাবে পড়ি, তাহলে দেখবো যে প্রতিটি সে যুব বলি বা শিশু বলি, বয়স্ক বলি, সবার জন্য অনেক মেসেজ বঙ্গবন্ধু কন্টিনিউয়াস দিয়ে গেছেন। এবং 48 থেকে 50 বছরের মধ্যে 321টি গোয়েন্দা রিপোর্ট তার বিরুদ্ধে রয়েছে। তার মানেটা কি? তিনি আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট কিন্তু বুঝতে পেরেছিলেন। ধন্যবাদ ভাইবা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এর মাধ্যমে জানতে পারলাম উনি যেমন কঠিন মনের ছিলেন তেমনই নরম ছিলেন, যে আমরা আমাদের মাঝে লালন করে আমাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারবো। আমরা এবার চলে যেতে চাচ্ছি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্যারের কাছে। স্যার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই 50 বছরের শিক্ষা ক্ষেত্রে আমরা কি অর্জন করতে পেরেছি? ধন্যবাদ হাবিবা। আমি এর ফাঁকে একটু ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আসকারী স্যারকে। স্যার একটি বিষয়, একটি মৌলিক বিষয় কিন্তু আজকে উত্থাপন করেছেন, জেনোসাইডকে নিয়ে যে বিষয়টি। স্যার আপনি বলেছেন যে আপনি লড়বেন, তো আপনার সে লড়ার সাথে স্যার সঙ্গী হিসেবে আমাকে রাখবেন, কারণ এই বিষয়টিকে আমরা হয়তো আগে এভাবে ভেবে দেখিনি। এটা এখন সময়ের, আপনি এটাকে মাথায় নিয়েছেন। আমি বিশ্বাস করি আপনি প্রচুর লেখাপড়া করেন, আপনার লেখনী আমাদেরকে অনুপ্রাণিত করে, তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। এই বিষয়টি একটি ইন্টারন্যাশনাল ইস্যু কিন্তু হতে পারে, কারণ আমার আন্তর্জাতিক মাতৃভাষার যে স্বীকৃতিটা, এটা কিন্তু অবশ্যই সরকারের উদ্যোগটি কিন্তু ব্যক্তিগতভাবে 2 জন নিয়েছে, এবং আজকে সেটা সফল হয়েছে। সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের 25শে মার্চ রাতের যে ভয়াল যে ঘটনাগুলোর কথা স্যার আপনি পেশ করতে রেফারেন্স দিলেন, আমার মনে হয় স্যার, যেহেতু আপনাকে সবাই পছন্দ করে, আমাদের শীর্ষ পর্যায়েও যারা আছেন তারাও আপনাকে পছন্দ করে, আপনি স্যার বিষয়টিকে সামনে আনুন, আপনার সাথে স্যার আমরা আছি। আমি মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই, তিনি তথ্যভিত্তিক কিছু পরিসংখ্যান দিয়েছেন। আজকের এই দিনে আমি মনে করি আমাদের তরুণ প্রজন্ম এগুলো জানা দরকার। আমি এবার যে কথাটি বলেছ শিক্ষার কথা, বঙ্গবন্ধুর দর্শন, শিক্ষা দর্শন যেটা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, বঙ্গবন্ধু যে কথাটি বলা হলো যে আমাদের প্রথম রাষ্ট্রীয় বাজেট ছিল 800 কোটির কাছাকাছি, 700 কোটি প্লাস। বঙ্গবন্ধু কিন্তু প্রথমেই তিনি যে কাজটি করেছিলেন, তিনি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন। প্রথম বাজেটে তিনি প্রাথমিক শিক্ষাতে কার্যক্রম করেছেন। পৃথিবীর ইতিহাসে একটি মাত্র দৃষ্টান্ত বাংলাদেশ, যেখানে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ কেবল স্বাধীন হলো, গোডাউনে খাদ্য নেই, ব্যাংকে টাকা নেই, রিজার্ভ ফান্ড বলতে কিছু নেই, রাস্তাঘাট সব ধ্বংস, মিল ফ্যাক্টরি সব ধ্বংসস্তূপ পরিণত করে দিয়ে গেছে পাকিস্তানিরা। এমত অবস্থায় বঙ্গবন্ধু তিনি একটি কথা বলেছিলেন, সেদিন যখন বঙ্গবন্ধুর অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন সাহেব, তাকে ডেকে নিয়ে বললেন, এই তাজউদ্দিন, দেশটা তো পাকিস্তানিরা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়ে গেল, আমার সোনার সন্তানদেরকে হত্যা করলো, বুদ্ধিজীবীদেরকে, আমি কাদেরকে নিয়ে দেশ চালাবো? আমি সোনার মানুষ গর্ব।
সোনার মানুষ করতে হলে, সোনার মানুষ তৈরি করতে হলে আগে আমার শিক্ষকদের সমস্যার সমাধান করো। তুমি শিক্ষা জাতীয়করণ করো। তখন অর্থমন্ত্রী মাথায় হাত দিয়ে বসে গেলেন, বঙ্গবন্ধু আপনি কি বলছেন, এই অবস্থায় জাতীয়করণ করবেন, টাকা আপনার কোথায় পাবো? বললে তো কথা আমি বুঝি না, একবার না পারো ধাপে ধাপে করো। আমি সোনার বাংলা গড়বো, সোনার বাংলা গড়বে আমার শিক্ষকরা, তাদের পেটে ক্ষুধা রেখে সোনার মানুষ তৈরি করা সম্ভব না। জাতীয়করণ করো, 1,05,000 শিক্ষক। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা তখন সেভাবে কতটা ছিল, স্কুল কলেজ যেগুলো ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে বঙ্গবন্ধু কিন্তু সর্বপ্রথম কলেজ শিক্ষকদের বেতন করলেন 100 টাকা, আর যারা স্কুল তাদের 75 টাকা। তখন প্রিন্সিপাল তারা স্কিল ছিল। বঙ্গবন্ধু কতটা গণতান্ত্রিক ছিলেন, আজকে যে বিশ্ববিদ্যালয় 1973 যেটা বলা হয়, সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে যে এক তৈরি করলেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে। কারণ ছিল একটা, অধিকতর চর্চা হোক, জ্ঞানের চর্চা হোক, গবেষণা হোক, শিক্ষকরা নিজের মতো করে তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছে। এইভাবে কিন্তু বঙ্গবন্ধু শিক্ষাটাকে ঢেলে সাজানোর জন্য তিনি কৃতজ্ঞতা শিক্ষা কমিশন গঠন করেছেন। এই উপমহাদেশের প্রথম যে সবচেয়ে যে সম্মানীয় ব্যক্তি হিসেবে আমরা তাকে মনে করি শিক্ষাবিদ হিসাবে, ডক্টর কুদ্দুস খুদা, তাকে দিয়ে কমিশন করে দিয়েছেন। আজকে আমি যে দায়িত্বে আছি বর্তমানে সরকারের কল্যাণটা সচিব হিসাবে, আগে বেসরকারি শিক্ষকরা সারা জীবন চাকরি করতো, তারা কিন্তু অবসরে কিন্তু আর্থিক সুযোগ তারা পেত না। বঙ্গবন্ধু কিন্তু সেদিন এই কলকাতা শিক্ষা কমিশনে বেসরকারি শিক্ষকদের কর্মস্পৃহা সৃষ্টি করার জন্য কল্যাণ ট্রাস্টের কথা বলেছেন। এই যে তার শুধু প্রসারের চিন্তা, বঙ্গবন্ধু তখনই বলেছিলেন যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ছাড়া, কর্মমুখী শিক্ষা ছাড়া দেশে এগিয়ে যাবে না। এবং এই কারিগরি শিক্ষার সূচনা বঙ্গবন্ধু দেশে করেছিল। মাদ্রাসা শিক্ষার কথা যদি বলি, 71-এ মাদ্রাসার মাওলানা মান্নানের নেতৃত্বে একটি বড় অংশ কিন্তু রাজাকার ছিল, মাদ্রাসার শিক্ষক। দেশ স্বাধীন হওয়ার পরে কমিউনিস্ট পার্টির লোকজন বঙ্গবন্ধু গিয়ে বললো এই মাওলানা মান্নানের মাধ্যমে সমস্ত শিক্ষক রাজাকার ছিল, মাদ্রাসা বন্ধ করবে। বঙ্গবন্ধু বললেন একটা ব্যক্তির অপরাধের জন্য তার একটা শিক্ষাকে বন্ধ করতে পারি, আমার নৈতিক শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। তিনি কিন্তু মাদ্রাসা বোর্ড গঠন করে দিন, আগে মাদ্রাসা বোর্ড ছিল না। পাশাপাশি কিন্তু মাওলানা মান্নানকে গ্রেফতার করা হলো রাজাকারের অপরাধে। এই যে বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষার কথা বলি, নৈতিক শিক্ষার কথা চিন্তা করতে সেটাকে গুরুত্ব দিয়েছেন, বাস্তবমুখী শিক্ষার জন্য তিনি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, এবং সাধারণ মানুষের সন্তানদের জন্য তিনি শিক্ষাটাকে আরো সহজতর করার চেষ্টা করেছেন। কৃষক সন্তানদেরকে বিনা পয়সায় পড়ার ব্যবস্থা শুরু করেছেন। যদি সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, আজকে যে শিক্ষার যে সংকট গুলো আছে এগুলো কিন্তু আজকে দাবি করতে হতো। যেমন আজকে দেশ স্বাধীন হলো কত বছর, 50 বছর আমরা পা দিলাম। এই 50 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল কয় বছর? 71 থেকে 75, 3.5 বছর। 96 থেকে 2001, 5 বছর। 2009 থেকে এই সব মিলে 17, 18, 19 বছর। বাকি সময় কারা ক্ষমতা? তুমি যে কথাটি বলেছো শিক্ষার কথা, আজকে যদি আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে বিশেষ করে গত 12 বছরের শিক্ষার যে অর্জন, তুমি তোমার বিশ্ববিদ্যালয় চিন্তা করো, ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে থেকে 10 বছর আগে কয়টা বিল্ডিং ছিল, অবকাঠামো কি ছিল, ল্যাব থেকে শুরু করে আদার্স ফ্যাসিলিটিস কতটুকু ছিল, কয়টা তোমার গাড়ি ছিল, বিশ্ববিদ্যালয়ের পরিবহন কয়টা ছিল, আর এখন কয়টা তুমি চিন্তা করতে পারো? হাতে গোনে শেষ করতে পারবা না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম গাড়ি ছিল 2টা, হল ছিল 1টা, আর এখন কতগুলো? বিশেষ করে গত 12 বছরে কতগুলো হল সেটা চিন্তা করে দেখো। তেমনই ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে এই সরকার শিক্ষা ক্ষেত্রে যা করেছে গত 12 বছরে, এর 38 বছরও তা হয়। এটাই হলো বাস্তবতা। আজকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে তিনি শুধু প্রসার চিন্তা করে উনি আগাচ্ছেন, এই ধারা অব্যাহত যদি আমরা রাখতে পারি আগামী 10 বছর, আমরা আজকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি, উন্নত দেশে আমরা লড়াই করছি। ছাত্রজীবী গোল সাহায্যের কথাটি বললেন, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি আজকে যদি আমরা খেয়াল করে দেখি যে এই যে শেখ হাসিনা সরকার আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী, আজকে যারা বাংলাদেশে আসছেন তারা কারা? করোনার মধ্যে নিজের ঘর থেকে ইন্ডিয়ায় তো লাখ লাখ লোক মারা গেল, কয়েক কোটি লোক এখন আক্রান্ত আছে।
তারপরে কিন্তু তার দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে। আজকে আমরা দেখি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো শ্রীলঙ্কা, নেপাল যারা এদের আসলেন, চীন থেকে শুরু করে জাপান, কানাডা থেকে শুরু করে ব্রিটেনের রানী থেকে শুরু করে যারা আজকে শুভেচ্ছা আমাদেরকে জানাচ্ছেন, তারা কি বলছেন? তারা সবাই একটা কথা বলছেন, শেখ হাসিনা একটা অবাধ বিস্ময় সারা পৃথিবীর জন্য। আজকে করোনা আমরা যেভাবে মোকাবেলা করেছি, আমাদের এখনো দেশের 70-80টা দেশ করোনার টিকাই পাইনি, আর আমরা প্রায় 60 লক্ষ টিকা গ্রহণ করে ফেলেছি। এই যে অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু আমরা এটা করেছি শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। আমি যেহেতু আর হয়তো আর কথা বলার সুযোগ হবে না, আমি এটাই বলতে চাই নতুন প্রজন্মকে, তোমাদের হতাশ হলে হবে না, সত্যটাকে তোমাদের খুঁজে বের করতে হবে, সঠিকটাকে তোমাদের বেছে নিতে হবে। তারুণ্যের আবেগে ভুল পথে তোমরা যাবা না। তোমাদের স্বপ্ন থাকতে হবে, যে স্বপ্ন শেখ হাসিনা দেখিয়েছেন, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, তার কোনো সেটা বাস্তবায়ন করছেন। তোমাদেরকে বলতে তোমাদের স্বপ্ন থাকতে হবে, অনেক বড় স্বপ্ন থাকতে হবে, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার কাজ করতে হবে। অলস হলে চলবে না, তোমার মেধাকে কাজে লাগে তুমি এগিয়ে যাও। তুমি প্রতিষ্ঠিত হওয়া মানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া, তুমি প্রতিষ্ঠিত হওয়া মানে তোমার বাবা মা প্রতিষ্ঠিত হওয়া, তোমার পাড়া প্রতিষ্ঠিত হওয়া, তোমার মহল্লা প্রতিষ্ঠিত হওয়া, তোমার দেশ প্রতিষ্ঠিত হওয়া। এবার যদি তুমি আমরা যদি সবাই যদি সে চিন্তা করে আগাই, বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, তার কন্যা যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার পাশে থেকে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, এই প্রত্যাশা ব্যক্ত করে ইন্ডিয়ান গ্রুপকে আবারও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জয় আপনাকে বাংলা। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনার কথা ধরে চলে যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আশকারী স্যারের কাছে। স্যার, সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। তো টেকসই উন্নয়নে আমাদের দেশ 50 বছরে কতটা সামনে এগিয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই প্রশ্নের আমার মনে হয় যে দুবারই এই প্রশ্নের খুব চমৎকার উত্তর দিয়েছে আমার সুপ্রিয় সহকর্মী দুজনই, এবং তাদের উত্তরটা আমি সমর্থন করি। পাশাপাশি আমি এত বেশি কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে স্বাধীনতা অর্জনটাই কিন্তু আমার সর্বোচ্চ পাওয়া। পরবর্তীতে কতটুকু উন্নয়ন হলো না হলো সেগুলো তো বাড়তি পাওয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি যার কিছু ধূসর স্মৃতি রয়েছে পাকিস্তান পূর্ব বাংলাদেশে, স্বাধীনতা পূর্ব বাংলাদেশে কিছু ধূসর স্মৃতি, কিছু লেখাপড়া, আর আমার যারা প্রিয়জন রয়েছে অগ্রজ, তাদের অভিজ্ঞতা নির্ভর, তাতে মনে হয়েছে যে 71-এর 16ই ডিসেম্বর যে আমাদের মহান বিজয় অর্জিত হয়েছে, সেটা কিন্তু সর্বোচ্চ বড় পাওয়া। একটি পরাধীন জাতি, যে জাতিকে একটা সিম্বলিক ভাবে বলা হতো যে একটি গাভী যার মুখের দিকটা ছিল আমাদের, আমরা খাওয়াতাম সারাদিন, আর দুধ দহন করতো পশ্চিম পাকিস্তান। তো সেই জায়গার যে উত্তরণ ঘটলো, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন, 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাই কিন্তু সবচেয়ে বড় অর্জন। তারপর থেকে আমরা দেখি যে আমাদের এই যে 50 বছর সুবর্ণ জয়ন্তী, এতে যদি আমরা পরিসংখ্যানগত দিকে আমি আমার সহকর্মীদের মতো যাব না, শুধু এইটুকু বলি যে বাংলাদেশ এখন জল ও স্থল অন্তরিক্ষে তার বিজয় কেতন ওড়াচ্ছে। জল আমরা দেখলে কিভাবে সমুদ্র বিজয় করেছে, বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ আমরা কিন্তু অর্জন করেছি, এবং সেইখানে যে আমাদের সুনীল অর্থনীতির যে অপার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং বাংলাদেশে ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা হচ্ছে সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য 12 ম্যারিটাইম ইউনিভার্সিটি, যেখানে আমাদের সুনীল অর্থনীতি কে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় করেছি, এবং এই সাগর বিজয় করেছি। এইদিকে জল স্থলে কিন্তু বাংলাদেশের যে ভারতের সঙ্গে দীর্ঘ বিবাদগুলো, ল্যান্ড সেটেলমেন্টস গুলো, সেগুলো সম্পাদিত হয়েছে, এবং স্থলে আমরা দেখি কি পদ্মা সেতু। বেশি কথায় আমি যাব, যথেষ্ট যে কিভাবে বাংলাদেশ উন্নয়নে, এই যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং উন্নয়নে কি অসাধারণ সাফল্য অর্জন করেছে, যেটি কিন্তু সম্পূর্ণ
নিজের উপর ভিত্তি করে নিজস্ব অর্থায়নে, নিজস্ব প্রযুক্তিতে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায় অসংখ্য প্রতিযোগিতাকে ভ্রুকুটি অগ্রাহ্য করে কিন্তু পদ্মা সেতু আজকে কিন্তু একটা দৃশ্যমান বাস্তবতা হিসেবে জলজল করছে। আমরা কিন্তু বঙ্গবন্ধু টানেলের কথা যাই, আমরা অন্তরিক্ষে চলে যাই, বঙ্গবন্ধু স্যাটেলাইট। কি হয়? আর তোমরা যারা আছো, আমরা এখন পর্যন্ত প্রায় 150টি বিশ্ববিদ্যালয়ে, সরকারি 42টি এবং বাকিগুলো অসরকারি বিশ্ববিদ্যালয় মিলে আমরা কিন্তু প্রতি বছর 5 লক্ষ স্নাতক উৎপাদন করছি এবং এই 5 লক্ষ স্নাতকের মধ্যে প্রায় 70,000 স্নাতককে আমরা ইনফরমেশন টেকনোলজি এনাবেলড সার্ভিসেস ITES এটা করে গড়ে তুলছি। এবং বিশ্বের যে কি বলবো, যে যারা এইগুলো জরিপ করে, ইউএস ইন্টারনেট ওয়ার্ল্ড, তারা বলছে যে আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিজিটাল রেডি ওয়ার্কফোর্স বাংলাদেশ উৎপাদন করছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশ কিন্তু এখন যে সিলিকন ভ্যালি স্পিরিট হাই টেকনোলজি আমরা কিন্তু এখানে নিয়ে আসছি। এবং আমরা কিন্তু এখন টেকনোলজিতে আমরা হাইওয়ে, ইনফরমেশন হাইওয়ের বাসিন্দা। এবং আমাদের যে আমাদের যে সেকেন্ড সাবমেরিন কেবল যদি আমরা এখানে সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের 6 টেরাবাইট ব্যান্ডউইথ, যেটি একটা অসামান্য ব্যান্ডউইথ সংযুক্ত হবে। এবং আমরা যে বিগ ডেটা এবং হাইয়েস্ট যে অ্যাডভান্সমেন্ট টেকনোলজিতে, তার সঙ্গে আমরা সম্পর্কিত হতে পারি। সুতরাং আমি মনে করি যে যথেষ্ট অর্জন হয়েছে এবং অর্জনগুলো জননেত্রী শেখ হাসিনা খুব ছকবদ্ধভাবে করছেন। যেমন ভিশন 2021 অলরেডি অর্জিত হয়ে গেছে, সেটা তুমি বললে। ভিশন 2041 এর মধ্যে আমরা উচ্চ আয়ের দেশে, অন্য কথায় আমরা উন্নত দেশে চলে যাব। এবং আমাদের তরুণদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তরুণরা দুটো দায়িত্ব পালন করবে। এক হলো বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে বাংলাদেশের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় তারা অতন্দ্র প্রহরীর কাজ করবে। দুই, একই সঙ্গে কিন্তু তারা আন্তর্জাতিক একটা মানুষ, 20th সেঞ্চুরি গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদের গড়ে তুলবে। এই কথা গড়ে তুলতে গেলে তাদেরকে কিন্তু 4টি জিনিস অর্জন করতে হবে। নাম্বার 1 হচ্ছে ইনোভেশন, ক্রিয়েটিভিটি। তুমি যতই লেখাপড়া জানো না কেন, তুমি যদি ওই নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন, ওটা যদি ওই বিদ্যা, আহরিত বিদ্যা দিয়ে যদি নিজে ক্রিয়েট করতে না পারো, ইনোভেট করতে না পারো, সেটা জানতে হবে। তোমাকে আর কি জানতে হবে? তোমাকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং, যে এখন সবচাইতে বড় জিনিস হচ্ছে একটা সফট স্কিল হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আমাদেরকে চিন্তা করতে হবে সমালোচনামূলক দৃষ্টিতে, যে চিন্তায় আমাদেরকে কিন্তু সঠিক পথ, থিসিস অ্যান্টিথিসিসের মধ্য দিয়ে সিনথেসিসে আসা। আমাদেরকে করতে হবে কি? কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। কমিউনিকেশন, এখন কিন্তু একা খুব বড় কাজ করা যাবে না। যে কোনো কাজই অন্যের সঙ্গে যোগাযোগ। তুমি ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে তুমি যদি প্রতিদিনের যোগাযোগটা প্রতিদিন রাখতে পারো, তখন দেখবা যে তোমার একটা অসামান্য পৃথিবী গড়ে উঠেছে শুধু কমিউনিকেশনের মধ্য দিয়ে। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17 হচ্ছে আমাদের কি বলে টিম ওয়ার্ক। মানে টিম ওয়ার্কটা হচ্ছে কোলাবোরেশন। সুতরাং আমরা দেশের সঙ্গে দেশের, সমাজের সঙ্গে সমাজের, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়, কারো টাকা আছে মেধা কম, কারো মেধা বেশি টাকা কম, আমরা এইগুলোর সমন্বয় নিয়ে আমরা যদি পরস্পরের সাহায্যে একটা 21 শতকের সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি, তাহলে সেই দিকে কিন্তু ধাবিত। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা গ্লোবাল অর্থনীতি, আমরা এই যে 4র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো হচ্ছে, এখন কিন্তু যান্ত্রিক সভ্যতার বিকাশের সাথে সাথে আমাদের কিন্তু জব মার্কেটে ব্যাপক রকমের বিধ্বংস নেমে আসে। সুতরাং বিকল্প জবের কথা ভাবতে হবে, ট্রান্সফারেবল স্কিলের কথা ভাবতে হবে। এমন স্কিল তুমি অর্জন করবে যেটাকে তুমি এক জায়গায় না হলে অন্য জায়গায় সেটাকে খাটানো যায়। সুতরাং এইগুলো মাথায় রেখে আমরা একদিকে বাংলাদেশের একজন স্নাতক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো, পাশাপাশি 21 শতকের বৈশ্বিক স্নাতক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত। সুতরাং এইগুলো যদি অর্জিত হয়, আমরা মনে হয় যে আমরা পিছিয়ে থাকবো না। আমরা যে লক্ষ্যমাত্রা ভিশন 2041, এমনকি ডেল্টা প্ল্যান 2100, 21 শতক সাল পর্যন্ত আমরা ডেল্টা প্ল্যান
তৈরি করেছি এবং সেই প্ল্যানের সঙ্গে সমান্তরালে আমাদের শিক্ষার রূপরেখা, আমাদের কিন্তু এর মধ্যে কিন্তু ন্যাশনাল কি বলে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক হয়েছে এবং আমাদের এর মধ্যে মাঝে কিন্তু 5 year প্ল্যান হয়েছে। সুতরাং আমাদের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, যে ভিশন, সেগুলোর সঙ্গে অ্যালাইন করে আমাদের যদি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারি। আবারও আমি আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশের ঈপ্সিত সর্বোচ্চ সাফল্য এখন আমাদের কাছে সময়ের ব্যাপার মাত্র। আমাদের এই বাংলাদেশের দায়িত্ব, বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত রাজনীতির সুযোগ্য উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা এই দেশের 17 কোটি মানুষের উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার নির্ধারিত সময়ে তিনি ঈপ্সিত লক্ষ্যমাত্রার চাইতে অনেক অনেক বেশি অর্জন করেছেন এবং নিজেকে একজন জাতীয় এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তার মাধ্যমে আমরা বর্তমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং আমরা ঈপ্সিত লক্ষ্যের দিকে পৌঁছই। এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আবারও এই ইবিএন আমাকে আজকে সম্পৃক্ত করেছে এর জন্য ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শেষ করছি। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতটা সময় দিয়ে আমাদের সাথে থাকলেন। আমরা জানি আপনারা কতটা ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে আমাদের এতটা সময় দিয়েছেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমরা একটি গঠনমূলক আলোচনা শুনলাম, অনেক কিছু জানলাম, শিখলাম। আশা করি তা আমাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হবে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে দর্শক হিসেবে ছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আন্তঃহল ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা। আশা করি সকলে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবিএন গ্রুপের সাথে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।